এই ভিডিওতে আমরা আর্টিকেল 6.3.2 অর্থাৎ গৃহস্থালির কাজে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ব্যবহার, আমরা কোথায় কোথায় এই তড়িতের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটা আমরা ব্যবহার করি, এই বিষয়টা জেনে নেওয়ার আগে আমি একটি কথা বলে নিই। সেটা হলো গতদিনের পড়া থেকে বইয়ের পেজ নাম্বার আমরা বের করি 62। আমরা পড়েছিলাম রোধাঙ্কের সংজ্ঞা। রোধাঙ্কের পেজ 62তে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। সেক্ষেত্রে আমরা সমীকরণ থেকে আমরা জেনেছিলাম যে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, এই যে সমানুপাতি এল, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অর্থাৎ সমানুপাতি 1/a। যখন আমরা এটা 1/a হবে এবং এটা L/a না, এটা 1/a হবে 1। আবার যৌগিক ভেদ যখন আমরা করব তখন পাচ্ছি R সমানুপাতি L/a। এবার এই সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হলে তখন আমরা এখানে একটা ধ্রুবক এনেছিলাম রো ধ্রুবক, এই যে রো ধ্রুবক, অর্থাৎ R = রো L/a। আমরা বলতে পারি এটা R এর সঙ্গে রো এর সম্পর্ক। রো মানে হলো উপাদানের রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, এটা আমাদের মুখস্থ রাখতেই হবে। এটা এখানেও লেখা আছে, যে কোনো এক জায়গায় বক্স করলেই হবে। আমি এখানেই করছি R = রো L/a। বারবার পড়ে মনে রাখবো R = রো L/a। এটা হলো রোধের সঙ্গে রোধাঙ্কের সম্পর্ক। রোধ এবং রোধাঙ্কের মধ্যে কোনটি মৌলিক রাশি হবে? রোধাঙ্ক কিন্তু মৌলিক রাশি। এটা প্রয়োজনে তোমরা লিখে নেবে, বই পেজ মার্জিনের নিচে লিখে নিতে পারো। রোধ এবং রোধাঙ্কের মধ্যে রোধাঙ্ক মৌলিক। কেন মৌলিক? তার কারণ রোধাঙ্ক পদার্থের উপাদানের ধর্ম। কোনো একটা বস্তুর রোধাঙ্ক সর্বদা স্থির থাকে। রোধাঙ্ক পরিবর্তিত হলে পদার্থটির রোধও পরিবর্তন হবে। কিন্তু বস্তুটি যদি লম্বা হয় বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ে কমে, তাহলে তার রোধ পরিবর্তন হলেও রোধাঙ্ক পরিবর্তন হয় না। অর্থাৎ রোধাঙ্কের উপরেই রোধ নির্ভর করে। তাই আমরা বলতে পারি রোধাঙ্কটাই বেশি মৌলিক। এটি একটি কথা। আর একটি কথা, সেটা হলো রোধাঙ্ক কাকে বলে? কথাটা এসেছে রোধ থেকে রোধাঙ্ক। আমরা ধরেছি নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির রোধাঙ্ক বলে। এখন পরিবাহীর রোধকে, রোধের বিপরীত রাশি কি? রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা, অর্থাৎ কতটা ভালো তড়িৎ পরিবহন করতে পারছে। তাহলে আমরা যদি সমস্ত কথাগুলো ঠিক রেখে এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই পরিবাহিতাকে, তাহলে সেটা হয়ে যাবে পরিবাহিতাঙ্ক। কি হবে? নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর পরিবাহিতাকে পরিবাহীটির উপাদানের পরিবাহিতাঙ্ক বলে। এখানে একটা সংজ্ঞা আছে, কোনো পদার্থের রোধাঙ্কের অনন্যককে ওই পদার্থটির পরিবাহিতাঙ্ক বলে। এটা বললেও হবে, আবার আমি এখনই যেটা বললাম সেটা বললেও হবে। তো সেটা হয়তো ভুলে যেতে পারি, তখন সেটা আমরা একটু নোট রাখবো। 63 পৃষ্ঠা মার্জিনের উপরে আমরা নোটটা রাখি। এখানে পরিবাহিতাঙ্ক বা তড়িৎ পরিবাহিতাঙ্ক। তড়িৎ পরিবাহিতাঙ্ককে আমরা সংক্ষেপে পরিবাহিতাঙ্ক বলি। আসলে পরিবাহিতাঙ্ক দু ধরনের হয়, একটা তাপ পরিবাহিতাঙ্ক, একটা তড়িৎ পরিবাহিতাঙ্ক। তবে কেউ যদি শুধু পরিবাহিতাঙ্ক কথাটা ইউজ করে, তাহলে আমরা তড়িৎ পরিবাহিতাঙ্ক বুঝবো। যেমন বেগ দু ধরনের, রৈখিক বেগ, কৌণিক বেগ। কিন্তু শুধু বেগ কেউ বললে আমরা কৌণিক বেগের বদলে রৈখিক বেগকে বুঝি। এটাই আমরা লিখে নেব, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং এখানে ডট ডট করেছি, তোমরা বুঝতেই পারছো কি হবে, এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের, এখানে ডট ডট করে এভাবেই লিখতে পারো বা গোটাটা লিখতে পারো। এভাবে লিখলে তোমাদের মনে রাখার পদ্ধতিটা বুঝতে সুবিধা হবে। পরিবাহিতার উপাদানের পরিবাহিতাঙ্ক বলে। এর একক কি? পরিবাহিতার এবার একক। পরিবাহিতাঙ্কের একক তো জেনেছি, যেমন পরিবাহিতাঙ্কের একক ছিল মো মিটার টু দি পাওয়ার -1। আবার রোধাঙ্কের ছিল ওহম মিটার। তাহলে রোধের একক ওহম, ওহম থেকে হয়েছে ওহম মিটার, অথবা ওহম মিটার থেকে ওহম। তাহলে মো মিটার টু দি পাওয়ার -1 থেকে পরিবাহিতার একক মো হবে। তাহলে মো, অথবা এভাবেও লিখতে পারি মো, বা এটাকেও মো বলতে পারি, অথবা সিমেন্স বলতে পারি। এটা আগের দিনের অংশ রেখে আবার চলে আসি আজকে যে কথাটা বলতে চাইছিলাম। সেটা হলো আমরা গৃহস্থালিতে, অর্থাৎ বাড়ি ঘরে, গৃহস্থালিতে বা বাড়ি ঘরে, কলকারখানা বলা হচ্ছে না কিন্তু কলকারখানাতেও আমরা এরকম ইউজ করে থাকি। তাহলে গৃহস্থালির কাজে তড়িতের তাপীয় ফলের ব্যবহারিক কোথায় আমরা করি? যেমন আমরা বাড়ি ঘরে ব্যবহার করি বৈদ্যুতিক ইস্ত্রি বা ইলেকট্রিক আয়রন।
আমরা এটাকে ইলেকট্রিক আয়রন বলতেই স্বচ্ছন্দ বোধ করি। আয়রনটা নিয়ে আয়। ইস্ত্রি, রস্যই দন্তস্বয় তর রস্যিকার। তাহলে বৈদ্যুতিক ইস্ত্রিতে আসলে থাকেটা কি, বা আয়রনে থাকেটা কি? থাকে হলো একটা কুণ্ডলী বা কয়েল থাকে, যেটা রোধ বেশি থাকে এবং সেটা হিট হয় অত্যন্ত বেশি। এই যে আমরা এরকম একটা দেখে যে অভ্যস্ত, আমরা জানি, সকলেই জানি, এই যে এরকম আমি আঁকলাম, এটা একটা হাতল, আর নিচের এটা পাতটা এরকম, এটা হাতল। এখান থেকে ইলেকট্রিক তার যায়, এই ইলেকট্রিক তার ভেতরে গিয়ে এর ভেতরে একটা, এখানে কিন্তু একটা কয়েল রয়েছে, এখানে একটা কয়েল মানে একটা কুণ্ডলী রয়েছে, তারের একটা কুণ্ডলী। এই কুণ্ডলীটার রোধ কি হতে পারে ভাবো তো, বেশি না কম? যেহেতু আমরা এটাকে গরম করছি, এই যে পাটাতনটা আছে, সেই পাটাতনটাকে আমাদের গরম করার উদ্দেশ্য, তাই এটাকে আমাদের গরম করতে হবে। তো গরম করতে গেলে আমরা এর আগেই জুলের সূত্র থেকে জানলাম H সমানুপাতি I²RT। সুতরাং রোধের মানটা বেশি হতে হবে না কম হতে হবে? নিশ্চিত রূপে বেশি হতে হবে। তাহলে বেশি হলে উৎপন্ন তাপের মান বেশি হবে, তাই এটাই রোধ বাড়ানোর উদ্দেশ্যে এমন পদার্থ আমরা খুঁজে বের করলাম যাতে তার রোধ বেশি হয়। সেই পদার্থ হলো নাইক্রোম তার। বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়। তো নাইক্রোম কোনো ধাতু না, এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, বা মানুষ এটা আমরা তৈরি করেছি, একটা সংকর ধাতু হলো নাইক্রোম তার। কিসের কিসের সংকর ধাতু মনে রাখবো এভাবে, FeCrNiMn, ফেক্রোনিম, ফেক্রোনিম, NiM, ফেক্রোনিম। তাহলে নাইক্রোমের উপাদানগুলো আমরা মনে রাখতে পারলাম। এটা মনে রাখতে হবে নাইক্রোমের উপাদানগুলি কি কি। নাইক্রোম তারের কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো এটা উচ্চ রোধযুক্ত। এটা কোথায় আছে, এটা থাকবেও, পরীক্ষাতে থাকতেও পারে, এবার জানতেও হবে আমাদের। সেটা পেজ 68 উপরে তোমরা নোট রাখবে। এখানে কি, হিটারে নাইক্রোম তার ব্যবহারের কারণ, বৈদ্যুতিক হিটারও হতে পারে, এটা ইলেকট্রিক আয়রনেও হতে পারে, একই সিস্টেম, একই জিনিস। কারণ বৈদ্যুতিক হিটারে, এই যে হিটার দেখতে এরকম তোমরা জানোই, এর ভিতরে কয়েল বা কুণ্ডলী থাকে। এই কুণ্ডলীগুলো, যে লেখা আছে নাইক্রোম তারের কুণ্ডলী, এখানে দেখা যাচ্ছে না। তোমরা যদি ইলেকট্রিকের দোকানে গিয়ে, যে দোকানে লাইট ফ্যান বিক্রি হয়, টিউবলাইট বিক্রি হয়, বাল্ব বিক্রি হয়, সেই দোকানে যদি হিটারের একটা কুণ্ডলী চাও, বা হিটারের একটা তার বলতে হবে, হিটারের তার, তাহলে তোমাদেরকে একটা কুণ্ডলী বা কয়েল একটা দেবে। সেটা এনেই এর ভেতরে ঢুকিয়ে, ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দিতে হয়। এটা একটা পোর্সেলিনের পাত্র, এর ভেতরে ঢুকিয়ে দিতে হয়, আর ইলেকট্রিক তারে কানেকশন করলে এই কুণ্ডলীটার রোধ বেশি হওয়ার জন্য এটা উত্তপ্ত হবে বেশি। সূত্র কোনটা? সেই সূত্র হলো H সমানুপাতি I²RT। এটা এখানে নাইক্রোম কেন ব্যবহার করব, এই কথাটা এবার আবার জেনে নিই। হিটারে নাইক্রোম তারের ব্যবহারের কারণ কি? নাইক্রোম তার উচ্চ রোধযুক্ত, অর্থাৎ দেখা গেছে সংকর ধাতু যেটা তৈরি করা হলো তার রোধাঙ্ক উচ্চ। তাহলে রোধাঙ্ক উচ্চ হলে তারটা যত লম্বা নেব তার রোধও তত বেশি হবে। তাহলে রোধাঙ্ক উচ্চ হওয়ায় জুলের সূত্র H সমানুপাতি I²RT অনুসারে রোধাঙ্ক বেশি হলে আর এর মানও বেশি হবে, বেশি তাপ উৎপন্ন হয়। আমাদের উদ্দেশ্যও তাই, তাপ বেশি উৎপন্ন করা। এবার কি, গলনাঙ্ক উচ্চ হয়। হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, নাইক্রোম তারের গলনাঙ্কটাও বেশি। কারণ যদি শুধুমাত্র রোধাঙ্কটা বেশি হলো, অর্থাৎ তাপ প্রচুর উৎপন্ন হলো, কিন্তু গলনাঙ্ক নিম্ন, অর্থাৎ কম তাপমাত্রাতেই সে গলে গেল, তো এমন যদি হয় তাহলে তো তারটা আমরা ব্যবহার করতে পারবো না। তাই এমন সংকর ধাতু খুঁজে বের করা হলো যেটা গলনাঙ্ক উচ্চ আবার রোধাঙ্ক উচ্চ, তাই জন্য অধিক উষ্ণতাতেও গলে যায় না। আরেকটা বৈশিষ্ট্য, যেটা বায়ুর O2 দ্বারা সহজে জারিত হয় না, তাই দীর্ঘদিন স্থায়ী হয়। এটা কেন? বায়ুর O2 দ্বারা সহজে জারিত হয় না, অর্থাৎ আমরা বৈদ্যুতিক এই যে যেটা হিটার, সেটা তো বাইরে খোলা বাতাসে থাকছে। তাহলে এই যে এটা খোলা বাতাসে থাকছে, এখন যদি বাতাসের অক্সিজেনের দ্বারা যখন উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া করে অন্য পদার্থে যদি পরিণত হয়, অথবা ছাই তৈরি করে বা কোনো কিছু যদি তৈরি হয়, তাহলে তো হিটারের আর তারের অস্তিত্বই থাকবে না। তাহলে এমন নিতে হবে যেটা উচ্চ উষ্ণতাতেও বিক্রিয়া করে না। সাধারণত এমনিতে যারা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, অধিক উষ্ণতাতে সে বিক্রিয়া করতে পারে, আর এটার একটা বৈশিষ্ট্য, সে উচ্চ উষ্ণতাতেও বিক্রিয়া করবে না। এবার তাহলে হিটারে
নাইক্রোম তারের কুণ্ডলী আমরা কেন ব্যবহার করি বা ইলেকট্রিক ইস্ত্রিতেই বা কেন ব্যবহার করি সেটা কিন্তু আমরা জানলাম। 1, 2, 3টে পয়েন্ট আমরা বলতে অবশ্যই পারবো। এবার বৈদ্যুতিক তাহলে ইস্ত্রির কি জিনিসগুলো আরেকবার একটু দেখে নিই। ছবিতে একটু আগেই আঁকলাম, এখানে কুণ্ডলী থাকছে, সেই কুণ্ডলীটা নাইক্রোম তারের কুণ্ডলী। তার বৈশিষ্ট্যগুলো হলো উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক, আর অক্সিজেন দ্বারা জারিত হয় না। তার জন্য এই 3টে বৈশিষ্ট্য দ্বারাই প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে এবং গলেও যাচ্ছে না, আর বায়ুর অক্সিজেন দ্বারা জারিতও হচ্ছে না, ফলে দীর্ঘদিন স্থায়ী হচ্ছে, আমরা ব্যবহার করতে পারছি। তার সঙ্গে এখানে যে পাতটা থাকে আমরা দেখি এটা প্রায় মেটাল পাত থাকে, কোনো ক্ষেত্রে ইস্পাতের থাকে, স্টিলের থাকে, কোনো ক্ষেত্রে আলাদা কোনো কিছু থাকতে পারে, এবং আমাদের দেখেও মনে হয় যেটা তড়িৎ পরিবহন করে এবং সত্যি সত্যি সেটা তড়িৎ পরিবহন করবেও। তাহলে এই তারের কুণ্ডলীটা যদি এটার সঙ্গে টাচ হয়ে যায়, তাহলে আমরা যখন কাজ করব, ইলেকট্রিক আয়রন করব, জামা কাপড় আয়রন করব, তখন স্পর্শ করে থাকলে তো এখানে হাত দিলে, ভুলবশত এখানে হাত দিলে বা অসাবধানতাবশত যদি আমরা এখানে হাত দিই, তাহলে তো আমরা ইলেকট্রিক শক খাবো। সেটা যাতে না হয় তার জন্য এই যে কয়েলটা, এই কয়েলটার মাঝে ধরো এটা একটা পাত, এই যে এটা একটা পাত, আর এটা হলো এই কাগজটা হলো কয়েল। তাহলে এই কাগজটার মাঝে একটা, না এটা কাগজটা কয়েল না, মনে করো এই কম্পাসটা কয়েল, এটা কয়েল, আর এটা হলো পাত। তাহলে কাছাকাছি রাখলে পরে এই পাতটা এটার সাথে যদি আমরা এটা এই বোর্ডটা যদি আমরা রাখি, তাহলে এই বোর্ডটা পরিবাহী পদার্থ নিতেই হবে, কারণ পরিবাহী না নিলে পরে তড়িৎ পরিবহনও হবে না, ভালো গরমও হবে না। আর এটা তো গরম হচ্ছে, এটা তো কুণ্ডলী, এই কুণ্ডলীর গরমটা এখানে ছড়িয়ে যেতে হবে, তার মানে এটা পরিবাহী হতে হবে 1 নম্বর। 2 নম্বর, এটার যত কাছে থাকবে বা লেগে থাকবে পরিবহন তত ভালো হবে। আবার এদিকে অসুবিধে হলো যদি আমরা একেবারে লাগিয়ে দিই, তাহলে আমরা যদি এটাতে হাত দিই তখন কিন্তু তড়িৎ পৃষ্ঠ আমরা হব। তাহলে আমরা যাতে তড়িৎ পৃষ্ঠও না হই, আর যাতে তাপটাও যাতে চলে যেতে পারে, মানে তড়িৎ যাবে না কিন্তু তাপ যাবে, এমন পদার্থ খুঁজে বের করতে হলো। সেই পদার্থ খুঁজে পাওয়া গেল মাইকা বা অভ্র। তাহলে আমরা অভ্র কিছুটা নিলাম, অভ্রের চাদর, ধরো এই কাগজটাই অভ্র, তাহলে আমরা কি করলাম, পাতটার উপরে অভ্র রাখলাম, অভ্রের চাদর বা পাত রাখলাম, একটা কাপড় মতো, একটা সিট মতো রাখলাম। তাহলে এটা রেখে তার উপর কুণ্ডলী রাখলাম। তাহলে কি হচ্ছে, অভ্রের একটা বৈশিষ্ট্য হলো তার মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হতে পারে, মানে তাপের সুপরিবাহী, কিন্তু তড়িতের অন্তরক। কাজেই যদি আমরা এভাবে কুণ্ডলীর আর এই পাতটার মাঝে, এটার মাঝে যদি আমরা অভ্র রাখি, তাহলে তাপ চলে যাবে কিন্তু তড়িৎ যেতে পারবে না, অর্থাৎ আমরা সুরক্ষিত থাকবো, হাত লাগলেও আমরা শক খাবো না। তাহলে এটাই, এইটুকুই জানার এটা সম্বন্ধে। তাহলে এখানে বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হয়। নাইক্রোম তার কি এটা জানলাম। আর এবার অভ্রের ত্রিভুজাকৃতি কাঠামোর উপর, অভ্র মানে মাইকা, মাইকা বা অভ্র, এটার কাঠামো। আমরা তো কুচি কুচি অভ্র দেখেছি, যেগুলো নাকি বিভিন্ন আচার অনুষ্ঠানে, এমনকি টিচার্স ডে ইত্যাদি নানান জায়গাতে অনেকেই সেগুলো কারোর গায়ে, মুখে ইত্যাদিতে লাগায়। তো সেই অভ্রগুলোকে কুচি করে কাটা বা ডাস্ট করা আছে, তাই আমরা যদি ওটাকে পেস্ট করে নিই তাহলে যে একটা পিচবোর্ডের মতন হবে, সেগুলোই এখানটায় লাগানো থাকবে। এবার অন্তরিত করার জন্য কুণ্ডলীটিতে 2টি অভ্রের চাদর, এই যে উপর নিচে জড়ানো থাকে বলা হলো, এগুলো একটু রিডিং পড়ে নিও, আর তেমন বিশেষ কোনো ইম্পর্টেন্ট নেই। এবার বলা আছে লোহার আবরণ, যেটা আমি ইস্পাত বললাম, তো লোহাতে তো মরচে পড়ে যেতে পারে, তাই আমি ইস্পাত বললাম, হয়তো ইস্পাত থাকে, এখানে লোহা লেখা আছে তাই হবে হয়তো। তো যাই হোক, বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত করলে শক খাওয়ার ভয় থাকে না ইত্যাদি, এগুলো একটু রিডিং পড়ো। এবার বৈদ্যুতিক হিটার, এটারও আর বিশেষ কিছু আলোচনা নেই, একেবারেই সহজ বিষয়। এই হিটারগুলো দেখতেও পারবে তোমরা, এগুলোর উপরে একটা হাঁড়ি রাখা যাবে, এমন সাইজের এগুলো, এতটা, অর্থাৎ কতটা হবে, একটা গোল টুল যেমন থাকে, গোল টুলের উপরে যেখানে আমরা বসি যতটা তার ক্ষেত্রফল, তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, যাতে এটার উপর কিন্তু আমরা হাঁড়ি রাখতে পারি, কিন্তু হাঁড়ি কড়াই ইত্যাদি রাখতে পারি। এখন এখানে দেখে মনে হচ্ছে হাঁড়ি কড়াই কেমন করে রাখবো, এটা আসলে এখানে যে ছবিটা দেখানো আছে তারপরে আরো একটু এখানে থাকার কথা ছিল, যেটা 2টো উপায় হয়। সেটা হলো এই যে চীনামাটির বা পোর্সেলিন যে আমরা পাত্রটা দেখছি, এটা আরেকটু ভেতর দিকে ঢুকানো থাকে, তার ফলে এর উপর যদি হাঁড়িটা রাখি তাহলে হাঁড়িটা এটাতে টাচ করবে না, কিন্তু ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, সেই তাপটা ওখানটায় আসবে। অথবা এই যে এরকম ধরনের এগুলোতে স্টিল বা লোহা টাইপের কোনো কিছু থাকবে যে ত্রিকোণাকার, অর্থাৎ এটাকেই আমরা
এদিকে এদিকে ঘুরিয়ে দিতে পারবো। এটাকে ঘুরিয়ে দিলে এরকম হয়ে যাবে, মানে এটা প্রথমে ওদিকে থাকবে, যখন হাঁড়ি রাখবো তখন এদিকে ঘুরিয়ে দেবো। তাই 3 দিক থেকে যদি আমরা এভাবে ঘুরিয়ে দিই, তার উপর আমরা আবার হাঁড়ি বসাতে পারবো। এরকম যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে তার উপর আমরা হাঁড়ি বসাতে পারবো। এইভাবে এটা হয়। মূলত এখানটায় কানেকশনটা থাকে কোথায়? সেই কুণ্ডলীগুলোতে, এবং এটা ওপেন কানেকশন থাকে। তবে এটাতে কিন্তু আমাদের হাঁড়ি স্পর্শ হওয়ার সম্ভাবনা নেই, কারণ হাঁড়িটা যদি এই পোর্সেলিনের এটার মধ্যেও স্পর্শ হয় তাহলেও কিন্তু হাঁড়িটা বিদ্যুৎপৃষ্ট হবে না, কারণ পোর্সেলিনের ভেতরে গর্ত করে এমনভাবে ঢুকানো থাকবে যে ওর উপর যদি আমরা হাঁড়িটা রাখিও, একটা থালাও যদি রাখি, তাহলে থালাটা কিন্তু বিদ্যুতের সংস্পর্শ পাবে না। যাই হোক, এখানের মূল টেকনোলজিটা কি? টেকনোলজি হলো এটাই যে নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হয়। আর নাইক্রোম তারের কুণ্ডলী পোর্সেলিন বা ফায়ার ক্লের মধ্যে, ফায়ার ক্লে মানে ক্লে অর্থাৎ কাদা, মানে আগুন সহ্য করতে পারে এমন কাদা, সেটাকেই আমরা এই যে পোর্সেলিন নেওয়া হয়েছে, তার খাঁজে খাঁজে বসানো থাকে ইত্যাদি। একটু পড়ে নিও তোমরা। এখানে সাধারণত 1000 ওয়াট থেকে 1500 ওয়াট ক্ষমতা সম্পন্ন হিটার মানুষজনের বাড়িতে ব্যবহার করে। তবে আমি বাস্তব অভিজ্ঞতায় বলছি 1000 ওয়াটেও তেমন কিছু রান্না করা যায় না। মাংস তো রান্না করা যাবেই না, মোটামুটি চা ইত্যাদি এগুলো করা যায়, মানে অল্প কিছু করা যায়। সেই ধরনের রান্না করতে গেলে মিনিমাম 1500 ওয়াট লাগবে। তবে 2000 ওয়াটের কেউ যদি হিটার ব্যবহার করে তাহলে কিন্তু তার ক্ষেত্রে সেটা ফলাফলটা ভালো পাবে, অর্থাৎ ভালো রান্না করা যাবে। তো যাই হোক, সেক্ষেত্রে এটা জানলাম। এবার এখানে সেই আগের মতো একই কথা, এখানে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয় সেটা উপরে আমরা পড়লাম। কারণ বেশি যাতে তাপ উৎপন্ন হয়, জুলের সূত্র H সমানুপাতি I²RT অনুসারে সেই কারণেই ব্যবহার করা হয়। এটা হলো। এরপরে আসছি বৈদ্যুতিক বাতি। কোন বাতিগুলো? আমরা যে এখন বর্তমানে এলইডি বাল্ব ব্যবহার করি সেটার কথা কিন্তু এটা বলা হচ্ছে না। এর আগে পাওয়া যেত একগুলো স্পাইরাল বাল্ব, মানে এই ধরনের পেঁচানো, তোমরা খেয়াল করে থাকবে, এরকম অবশ্যই খেয়াল করেছো, এরকম হোল্ডার আর পেঁচানো বাল্ব। এগুলোকে CFL ল্যাম্প বলা হয়। CFL, কম্প্যাক্ট ফ্লুওরোসেন্ট ল্যাম্প। 1 পৃষ্ঠা পরে এই পড়াগুলো আছে। বর্তমানে এলইডি বা লাইট ইমিটিং ডায়োড ব্যবহারে। আর তারও আগে যেগুলো ছিল বেশি বিদ্যুৎ করতো, সেটা হলো এই যে এই ধরনের বাল্ব। প্রত্যেকেই দেখেছো, দেখোনি এমন কেউ নেই। সেগুলোর দামও এখন কম। তবে এখানে এটা ঘুরানো হোল্ডার আছে, সেই হোল্ডারগুলো একটু আলাদাও থাকে, দুই পাশে দুটো ক্লিপ থাকে, ওগুলোকে B22 হোল্ডার বলে। B22 এরকম হোল্ডার বলে, B22 হোল্ডার। যাই হোক, যেমনই নাম হোক, সেক্ষেত্রে আমরা যেগুলো লাগাই সেগুলো ওরকম বাড়িতে লাগাই সেই ধরনের হোল্ডার থাকে। আর এগুলোও কিন্তু কোথাও লাগানো হয়, যেমন এগুলো গাড়িতে ধরো স্টেট বাসে যে লাইট জ্বালানো হয়, যে হলুদ কালারের মোটামুটি লাইটগুলো যেগুলো ছাদের দিকে লাগানো থাকে, ওই উপরের কভারটা খুললে তখন এই ঘুরানো লাইটগুলো ইউজ করা হয়। এই ধরনের তো থাকেই, অথবা নানান জায়গাতে এরকম লাইট ইউজ করা হয়। চিমনিতেও অনেক সময় থাকে এই ধরনের লাইট লাগানো। তো এর ভেতরে থাকে কি? এই দেখো, এর ভেতরে কি থাকছে, এখানে আছে, লিখে দেওয়া আছে একটা কাচের বাল্ব, তার ভেতরে আছে কি মোটা তার। এই যে মোটা তার, এটা তারটা আমরা দেখেছি, কিন্তু এটা একটা মোটা তামার তার থাকে। আর থাকছে টাংস্টেন তারের কুণ্ডলী। দেখো, এখানে কিন্তু নাইক্রোম নেই। এই ডিফারেন্স কেন? প্রথম প্রশ্ন। আগে তো আমরা নাইক্রোম তার নিলাম বলে বেশি তাপ উৎপন্ন হবে, রোদ বেশি, তাই নেব নাইক্রোম তার। তো এখানেও তো আমাদের তাপ দরকার না আলো দরকার? অবশ্যই এখানে আলো দরকার, কিন্তু এখানে কথা হলো যে আমাদের যদি আলোটা উৎপন্ন করতে হয় তাহলে এটা কিন্তু তাপের প্রভাবে আলো হয়। এই যে এই ফিলামেন্টটা আছে, টাংস্টেন তারের যে ফিলামেন্টটা, এটা এত বেশি উত্তপ্ত হয়। আমরা জানি কোনো পদার্থ উত্তপ্ত হলে প্রথমে লাল হয়ে যায়, লালের পর আরও যদি খুবই উত্তপ্ত হয় তাহলে সেটা সাদা হয়ে যাবে। সেই সাদা হলে তখন সেখানে আলো বের হবে, আর সেই সাদাটাই আমরা দেখি। অর্থাৎ এই উত্তপ্তটা অল্প স্বল্প হলে চলবে না, এই উত্তপ্তটা প্রচুর হতে হবে, খুবই বেশি হতে হবে। এখন নাইক্রোম তারের যা রোধ, তাতে যে উত্তাপ আমরা পাচ্ছি সেটাতে আলো বিকিরণ করছে না, শুধু তাপ বিকিরণ করতে পারছে। তাহলে আলো বিকিরণ করার জন্য আরো বেশি উত্তাপ প্রয়োজন। তখন আমাদের নাইক্রোম তারের রোধ দিয়ে চললো না, তখন আমাদের কি করতে হলো? তখন আমাদের টাংস্টেন তার নিতে হলো। তবে বর্তমানে টাংস্টেনও নেওয়া হয় না, এটারও আবার একটা সংকর ধাতু নেওয়া হয়। কি সংকর ধাতুটার নাম? উলফ্রেমাইট। এটা সম্বন্ধে একটু পরে বলছি, কিভাবে মনে রাখবো, মেডিসিন কি ইত্যাদি একটু পরে বলছি। আগে বলি টাংস্টেন তার। টাংস্টেনের চিহ্ন হলো W। আচ্ছা, টাংস্টেন একটা ধাতু, সেই ধাতুর এমনিতেই রোধ অত্যন্ত বেশি, নাইক্রোম তারের থেকেও রোধ বেশি, তাহলে তাপ উৎপন্ন হবে বেশি। কিন্তু এটা বৈদ্যুতিক হিটারে তাহলে ব্যবহার করলাম না কেন? কারণ এর একটা বৈশিষ্ট্য, এটা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়। তাহলে
যদি আমরা বৈদ্যুতিক হিটারে যদি ব্যবহার করতাম, তাহলে যেহেতু ওটা খোলা থাকছে, তাই দুই একবার জ্বালালে পরেই বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ওটা অন্য পদার্থ উৎপন্ন হতো, তার কার্যকারিতা হারাতো, অথবা সেটা ছাই হয়ে যেত আমরা বলতে পারি, বা ওখানটায় গুঁড়ো পদার্থ রূপে পড়ে যেত, তাহলে সেটা কার্যকারিতা হারাতো। কিন্তু বৈদ্যুতিক বাল্বে এখানে তাহলে পুড়ে ছাই হচ্ছে না কেন? কারণ এটা অক্সিজেন দ্বারা জারিত হতে পারে, কিন্তু আমরা বাল্বের ভেতরে অক্সিজেন রাখিনি। এই বাল্বটা বেশিরভাগ ক্ষেত্রে সামান্য নাইট্রোজেন গ্যাস বা আর্গন গ্যাস এই ধরনের গ্যাস দ্বারা পূরণ করা থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে বায়ুশূন্যও করা থাকতে পারে। তবে বর্তমানে আর বায়ুশূন্য করা হয় না, কারণ বায়ুশূন্য করলে বাইরের প্রচণ্ড চাপ থাকে, সেই চাপে অল্প ঠোকাঠুকিতেই বাল্বটা ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে। তাই বর্তমানে এর ভেতরে নিষ্ক্রিয় গ্যাস হিসাবে আর্গন গ্যাস অথবা নাইট্রোজেন গ্যাসও ঢুকানো যেতে পারে। নাইট্রোজেন গ্যাসও দহনের সহায়ক নয় বা টাংস্টেন তারের সঙ্গে জারিত হয় না, সেজন্য নাইট্রোজেন গ্যাস অনেক সময় ঢুকানো থাকে। তাহলে টাংস্টেন অত্যন্ত উচ্চ রোধাঙ্কযুক্ত, এমনকি নাইক্রোম তারের থেকেও। তাই সেক্ষেত্রে অপেক্ষাকৃত আরও বেশি তাপ উৎপন্ন হয়, এত বেশি হয় যেটা লাল থেকে সাদা হয়ে যায় এবং সেখান থেকে আমরা আলো পাই। আর অন্য বৈশিষ্ট্যগুলো তো আছেই, রোধাঙ্ক থাকলে এটা হবে, আর উচ্চ গলনাঙ্ক তো অবশ্যই, কারণ এত গলনাঙ্কতেও সেটা গলে গেল না। তাহলে এই দুটো তার মোটা কেন নেওয়া হচ্ছে? কারণ আমরা চাইবো এই দুটো তার যেন উত্তপ্ত না হয়, সেজন্য এই দুটো তার রোধ কম হতে হবে। তাই তোমরা খেয়াল করে দেখবে এই দুটো তার তামার তার নেওয়া হয়, যার রোধ অনেকটাই কম। তাহলে তামার তার নেওয়া হচ্ছে, তাহলে তামার তার নিয়ে তাহলে এদিকে গরম হচ্ছে না, এইটুকু শুধু অংশ গরম হচ্ছে। আরও তোমরা খেয়াল করে দেখবে এই যে বৈদ্যুতিক বাল্বটা যে আছে, একটা ছবি আঁকি, বৈদ্যুতিক বাল্বটা যেটা আছে, এই যে কুণ্ডলিটা এলো, তখন এটা এরকম পেঁচানো পেঁচানো, এরকম পেঁচানো। কেন পেঁচানো? কারণ আমাদের উদ্দেশ্য রোধ বৃদ্ধি করা, আর রোধ বৃদ্ধি করতে পারবো তখনই যদি দৈর্ঘ্যে বড় হয়, কারণ আর আবার সমানুপাতিক এল। তাহলে দৈর্ঘ্য বাড়ানোর জন্য এটাকে কিন্তু এরকম এরকম করা হয়েছে। 1 নম্বর দৈর্ঘ্য বাড়ানো, 2 নম্বর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমানো। তাহলে আর সমানুপাতি 1/a, এটা তার যেহেতু বৃত্তাকার তাই আমরা বলতে পারি এটা সমানুপাতি, বা আর ইকুয়ালস টু এর মান বলতে পারি সমানুপাতি 1/πr²। অর্থাৎ এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা অত্যন্ত কম হতে হবে, তার মানে তারটাকে খুব সরু হতে হবে। তাহলে আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি খুব সরু তার এবং প্রচুর পরিমাণে পাক দিয়ে 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 এখান থেকে জড়ানো থাকে। অর্থাৎ যতটা সম্ভব লম্বা করার চেষ্টা করা হয়েছে আর যতটা সম্ভব সরু নেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে তাপ উৎপন্নতাটা বেশি হয়। বর্তমানে আমরা নিয়েছি এটাকে উলফ্রেমাইট। তাহলে এখানে এই কথাগুলো তোমরা একটু পড়ে নিও, সম্পূর্ণ অংশটা একটু পড়বে। যে এখানটায় দেখো বায়ু শূন্য করা হয় বা করা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস দ্বারা ভর্তি, কাচের বাল্ব, এগুলো মোটামুটি একটু রিডিং টিডিং পড়লেই হবে। এবং এখানে লম্বা সরু টাংস্টেন তারের কুণ্ডলী যুক্ত থাকে। এবার এটা টাংস্টেন নয়, বর্তমানে কি উলফ্রেমাইট। উলফ্রেমাইট সংকর ধাতু কার কার? টাংস্টেন, আয়রন আর ম্যাঙ্গানিজ। টাংস্টেন ডাব্লু, আয়রন হলো এফি আর ম্যাঙ্গানিজ এমএন। আমরা অন্তত নাম থেকেই মনে রাখবো উলফ্রেমাইট। ইংরেজি বানান করো, উলতে কি লিখবো? উলতে WOOL, সেখান থেকে ডাব্লু কথাটা এলো, অর্থাৎ এই যে ডাব্লু এলো এই ডাব্লুটাকে আমরা ইউজ করব। এখানকার ডাব্লু মানে টাংস্টেন। ফ্রেমাইট, ফ্রে লিখতে গেলে কি বলবো? এফ দিয়ে হবে, সুতরাং এই যে এফিটাকে আমরা বলছি ফ্রেমাইট। আর মাইট থেকে এই যে ম থেকে এমতে এলো ম্যাঙ্গানিজ, এই যে এম। তাহলে আমরা এখান থেকেই মনে রাখতে পারছি ডাব্লু আর এফি আর এমএন দ্বারা এটা তৈরি। আর বাকি জিনিসগুলো সবই প্রায় একই, এগুলো একটু পড়ে নিতে হবে। প্রচুর পরিমাণে তাপ আলো দেয়। এবার খুব ইম্পর্টেন্ট টপিক একটা হলো ফিউজ, বৈদ্যুতিক ফিউজ। ফিউজটা কি? ফিউজ হলো, আমরা এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা ইউজ করি। বৈদ্যুতিক লাইনে লাইভ তারের সঙ্গে আমরা ব্যবহার করি। এই যে আমি এক্সট্রা লিখেছি, এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসেবে থাকে এবং আমাদের মনে রাখতেও হবে। এটা কোথায় লাগানো হয়? এটা লাগানো হয় আমাদের গৃহবর্তনীতে মিটারের কাছাকাছি। মিটার থেকে যখনই বেরোবে বাড়ির দিকে ইলেকট্রিকটা আসবে তখনই, অথবা মিটারের আগেও থাকতে পারে, কোনো ক্ষেত্রে পরেও থাকে। তাহলে মিটারের আগে বা পরে একটা ফিউজ তারের কানেকশন লাইভ তারের সঙ্গে দিয়ে যুক্ত থাকে। মিটারের সাধারণত পরেই থাকে, অর্থাৎ মিটারটাতে সবসময় কানেকশন যেন থাকে। তাহলে মিটারের পরে থাকবে ফিউজ, ফিউজের পরে থাকবে মেইন সুইচ। এখন এই ফিউজ তারের মধ্যে দিয়ে যে ইলেকট্রিকটা আসছে, কোনো কারণে বাড়ির মধ্যে প্রবাহ মাত্রা যদি হঠাৎ বেড়ে যায়, তাহলে এখানে জুলের সূত্র H সমানুপাতি I²RT অনুসারে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে, কারণ আই এর মান বেড়ে গেল।
তাহলে প্রচুর তাপ উৎপন্ন হয়ে এই ফিউজ তারটাকে কিন্তু কেটে যেতে হবে বা ছিন্ন হতে হবে, না হলে তো গোটা বাড়ির বর্তনী রক্ষা পাবে না। যেমন এখানে মিটার আছে, মিটারের পর থেকে, এটা ধরো মিটারের পর থেকে একটা ফিউজ তার দিয়ে বাড়ির ইলেকট্রিক লাইনগুলো এভাবে করে জোড়া থাকলো এভাবে, তাহলে এদিকে এসে ফ্যান চালানো হচ্ছে, হিটার চালানো হচ্ছে, বাল্ব চালানো হচ্ছে ইত্যাদি। এখন কোনো কারণে এই দুটো শর্ট সার্কিট হয়ে তার যদি জয়েন্ট হয়ে যায়, তাহলে এর মধ্যে প্রবাহ মাত্রা নাকি প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সেই প্রবাহ মাত্রা বেড়ে গেলে এই তারটা যেন নিজে থেকেই গলে যায়, সেই গলানোর জন্য, নিজে থেকেই গলানোর জন্য এখানে ইউজ করতে হয় ফিউজ তার। এটা একটা বিশেষ ধরনের তার যেটার রোধাঙ্ক উচ্চ কিন্তু গলনাঙ্ক নিম্ন। কেন রোধাঙ্ক উচ্চ গলনাঙ্ক নিম্ন কেন হতে হবে? কারণ আমরা চাইবো কি, যাতে তাপ উৎপন্ন এখানে আগে হোক এবং যাতে খুব তাড়াতাড়ি আবার গলেও যায়। তাই গলনাঙ্ক তাহলে তো কম হতেই হবে, গলনাঙ্ক কম না হলে গলবে কি করে? তাহলে এটাতে তাপ বেশি উৎপন্ন হবে কারণ আর এর মান বেশি, আর গলনাঙ্ক কম, তাই সহজে গলেও যাবে। আর সবসময় কেন গলবে না, কখন গলবে? যদি কোনো কারণে বর্তনীতে প্রবাহ মাত্রা বেড়ে যায়। তো কখন প্রবাহ মাত্রা বাড়বে? প্রবাহ মাত্রা বাড়তে পারে শর্ট সার্কিট হলে। এবার শর্ট সার্কিট বিষয়টা কি এটা একটু পরে আলোচনা করছি। তাহলে এখানে ফিউজ তারটা কি আমরা একটু জেনে নিই। ফিউজ তার তোমরা দেখতেই পারবে মেন সুইচের কাছে সরাসরি চলে যাবে। ফিউজ এই মিটার আর বাড়ির যেখানটা ইলেকট্রিক বিল হিসেবে হয় সেই বাড়ির মিটার, আর দেখবে একটা এই যে এখানে যেভাবে থাকে হাত উঠিয়ে যে এখানটায় নৃত্য করার মতো থাকে, তার মাঝখানে দেখবে এই জায়গাটায় একটা ফিউজ রয়েছে। এবার এটা একটা চীনামাটির হোল্ডার আছে, এটাকে টেনে বের করাও যায়। তাহলে বের করলে আমরা এরকম পাবো, যার ভেতরে একটা ফিউজ তার লাগানো থাকবে। এটা বর্তমানে অনেকে তামার তার লাগিয়ে দেয় ঠিকই, কিন্তু এটা ফিউজ তার হিসাবে ফিউজ তার লাগানো উচিত। ফিউজ তার আলাদা কিনতেই পাওয়া যায়। সেটা কি দিয়ে তৈরি? সেটা টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে তৈরি। 25% টিন, 75% সীসা। তাহলে কি পাচ্ছি এখানে? চীনামাটির হোল্ডারে, এই যে এটা চীনামাটির হোল্ডারে যাতে অন্যতে কানেকশন না হয়, হোল্ডারে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, এটা নিতেই হচ্ছে। টিন ও সীসার সংকর ধাতু, পার্সেন্টেজ মনে রাখতে হবে, সংকর ধাতু দিয়ে তৈরি যে এক টুকরো সরু তার। সরু কেন করা হয়েছে? রোধাঙ্ক বাড়ানোর জন্য। সরু তার বৈদ্যুতিক লাইনের সঙ্গে লাইভ তারের সঙ্গে যুক্ত। কেন লাইভ তার? যাতে কানেকশন চলে গেলে যাতে সেই বিভবটার মান বেশি আসতে না পারে, সেজন্য লাইভ তারে সাধারণত 220 ভোল্ট থাকে। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। শ্রেণীতে যুক্ত করলেই লাইনটা ছিন্ন হলে তখন গোটা বর্তনী ছিন্ন হবে। সমান্তরালে যুক্ত করলে তো ছিন্ন হবে না, এটা আমরা পরে দেখতেই পারবো, জানতেই পারবো। সুতরাং শ্রেণী সমবায়ে যুক্ত থেকে বর্তনীকে রক্ষা করে, সুরক্ষিত রাখে, তাকেই ফিউজ তার বলে। পরপর আমরা পড়ে মনে রাখবো যে এক টুকরো সরু তার বৈদ্যুতিক লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত থাকে। এখানে একটু কাটাকাটি হয়েছে, ঠিক করে লিখে নিও। লাইভ তারের সঙ্গে প্রয়োজনে তোমরা এটার উপর দিকে লিখে নিও। শ্রেণী সমবায় যুক্ত থাকে, তাকেই ফিউজ তার বলে। তাহলে এটা পড়বো। আর কার্যনীতিতে অনেকটা আলোচনা করলামই, এটা নিজেরা একটু দেখে নিও, তাহলে সহজেই বুঝতে পারবে। গলনাঙ্ক কম, রোধ বেশি, যার জন্য শ্রেণী সমবায়ে যুক্ত হলে হঠাৎ প্রবাহ মাত্রা বেড়ে গেলে তখন এটা গলে যায়, তার ফলে বাড়ির লাইনগুলোতে আগুন জ্বলতে পারে না। ব্যবহার অত্যন্ত সোজা। ফিউজ তার অতিরিক্ত প্রবাহজনিত ক্ষতির হাত থেকে বাড়ির বৈদ্যুতিক লাইনকে এবং লাইনের সঙ্গে থাকা বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতিকে রক্ষা করে। খুব সোজা। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জেনে রাখো, 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝো? তাহলে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বুঝবো? আমরা বুঝবো যে ফিউজ তারটা আমরা ব্যবহার করছি, এটা বর্তনীতে 5 অ্যাম্পিয়ারের বেশি যদি প্রবাহ যায় তাহলে সেটা গলে যাবে। অর্থাৎ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত এর সহ্য ক্ষমতা, তার বেশি গেলেই কিন্তু এটা গলে যাবে এবং বর্তনী ছিন্ন করবে। তাহলে আমরা বাড়িতে যা যা জিনিস চালাবো সেটার মাপ অনুসারে এই ফিউজ তারটা লাগাবো। তবে সাধারণত বাড়ির কানেকশনগুলোতে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোতে 16 অ্যাম্পিয়ারের ফিউজ তার থাকে। তবে যে বাড়িতে বেশি হেভি ওয়াটের কোনো কিছু যদি চলে, যেমন ফ্রিজ নয়, হেভি ওয়াট বলতে যেমন এসি মেশিন অথবা গিজার ইত্যাদি যেগুলোতে চলে, সেগুলোতে আর 16 ওয়াটে সেটা হবে না, সেখানে দেখবে 32 ওয়াট লাগাতে হয়। সেজন্যই ইলেকট্রিক অফিস থেকে পারমিশন নিতে হয়। তাহলে সেটা তখন লাগিয়ে দিয়ে যায় আর আমরা তখন চালাতে পারি। তাহলে এই তারের 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝায়? এই তারের অর্থ হলো 5 অ্যাম্পিয়ারের বেশি প্রবাহ হলে তারটি গলে যাবে এবং লাইনের সংযোগ ছিন্ন হবে এবং বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাই ঠিক 5 অ্যাম্পিয়ার
এবং তার কম প্রবাহ মাত্রা বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে এই ফিউজ তারটাকে ব্যবহার করা যাবে। ফিউজ তার বলতে শুধুমাত্র এই তারটুকুর কথা বলা হয়েছে, বাকিটা কিন্তু ফ্রেম। এবার শর্ট সার্কিট কি, খুব সংক্ষেপে শর্ট সার্কিট বলতে এটা বোঝায়, ধরো বাড়ির একটা প্লাগ সকেট, এখানে আমরা জানি 5টা পয়েন্ট থাকে এরকম। এখন এই দুটোর মধ্যে দিয়ে যদি আমরা একটা তার দিয়ে এরকম করে একটা বাল্ব জ্বালাই, তাহলে এটাকে আমরা শর্ট সার্কিট বলবো না। কিন্তু এখানে যদি এই তার দুটো হঠাৎ যদি কোনোভাবে এখানটায় জয়েন্ট হয়ে যায়, কিভাবে জয়েন্ট হতে পারে, আমরা জানি তারগুলো কিন্তু এভাবে পেঁচানো থাকে, এরকম করে একটার সঙ্গে আর একটা পেঁচানো থাকে। তাহলে এবার এই পেঁচাতে কোনো সময় তারটা কোথাও ছিঁড়ে যায়, প্রলেপ উঠে যায় বা গলে যায়, গলে গিয়ে যদি লাইনটা দুটো তার ভেতরের যে তামা আছে তারগুলো যদি এইভাবে জয়েন্ট হয়ে যায়, তখনই এই তামার তার দিয়ে জয়েন্ট হলো, অর্থাৎ এটা শর্ট সার্কিট হলো। শর্ট সার্কিট বলতে আসলে শর্ট রাস্তা, কিন্তু এখানে শর্ট রাস্তা বোঝাবে না, এখানে বোঝাবে রোধ কম, মানে নিম্ন রোধ। যেমন এখানে আমরা একটা ইলেকট্রিক বাল্ব জ্বালাচ্ছিলাম, তার রোধ হয়তো ছিল 800 ওহম, এরকম রেঞ্জেরই থাকে বাল্বগুলো, হয়তো ছিল 800 ওহম বা 400 ওহম। কিন্তু যদি আমরা একটা ইলেকট্রিক তার, এটা তারটার সঙ্গে যদি জুড়ে যায়, এখানে যদি জয়েন্ট হয়ে যায়, তাহলে জয়েন্ট হয়ে গেলে পরে এই তামার তারের রোধ হয়তো 1 ওহমের থেকেও কম, অর্থাৎ রোধ কমে গেল। তাই বর্তনীতে ভি ইকুয়ালস টু আরআই সূত্রানুসারে আগে ছিল আই এর মানটা ভি বাই আর, তার মানেটা ছিল ভি এর মান ছিল 220 ভোল্ট বাড়ির বর্তনীগুলো, আর আর এর মান ছিল ধরো 400, তাহলে মোটামুটি হাফ হচ্ছে, অর্থাৎ হাফ অ্যাম্পিয়ার। কিন্তু যদি এটা এই যে শর্ট সার্কিট হয়, মানে তারটা গলে গিয়ে যদি যুক্ত হয়ে যায়, এখান থেকে যদি লেগে যায়, তাহলে হয়তো 1 ওহম রোধ হয়ে গেল, তখন তড়িৎ প্রবাহ হবে 200 অ্যাম্পিয়ার। তাহলে ভাবো এখানটায় আর এর মানটা আমরা যদি 1 লিখি, তাহলে তখন 220 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হবে। এত বেশি তড়িৎ প্রবাহের কারণে এটা বাড়ির লাইট টাইট পুড়ে যেতে পারে বা যন্ত্রপাতি নষ্ট হতে পারে, সেই জন্য সতর্কতামূলক ব্যবহার হিসাবে ফিউজ তার রাখা হয়েছে। যখনই এখানে বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে এত তড়িৎ যাবে, তখন এটা নিজে থেকেই গলে গিয়ে যাতে তড়িৎটা যেতে না দেয়, এই ব্যবস্থাটাই হলো ফিউজ তার। তবে বর্তমানে ফিউজ তারের পরিবর্তে আরো উন্নত জিনিস এমসিবি ব্যবহার করা হয়। এমসিবির পুরো নাম মিনিয়েচার সার্কিট ব্রেকার বা মেকানিক্যাল সার্কিট ব্রেকার। এটা রায়ান মার্টিনেও পাবে, তাছাড়া এরপরে এটা সংক্রান্ত অন্যদিন বলবো। মিনিয়েচার সার্কিট ব্রেকার। তাহলে শর্ট সার্কিট কাকে বলে তোমরা এখান থেকে পড়ে নেবে। দুটি বিপরীত ধর্মী তড়িৎ, ওই যে প্লাস মাইনাস সবাই দুটো আলাদা থেকে, তড়িতের দুটি লাইন বা তড়িৎ কোষের দুটি বিপরীত মেরু খুব অল্প রোধের, একটু আগে যেটা বললাম, মাধ্যমে যুক্ত হয়ে গেলে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা খুব বেড়ে যায়, যেটা তোমাদের দেখালাম। এই যে এখানটায় অল্প রোধ দ্বারা যুক্ত হয়ে গেল, যেটা এখানে এভাবে দেখালাম, কিন্তু এই তারগুলো কোনো কারণে জয়েন্ট হয়ে যেতে পারে। তাহলে একেই বলি আমরা শর্ট সার্কিট। শর্ট সার্কিট হলে প্রচুর তাপ সৃষ্টি হয়, তার ফলে বর্তনীতে আগুন ধরে যেতে পারে, যেটা আমরা সাধারণত শুনে থাকি অনেক দুর্ঘটনায় শর্ট সার্কিট জনিত কারণে হয়ে থাকে। আজ তাহলে এই পর্যন্তই রইল।